বন্ধুরা, আজকে আমরা অনেক কঠিন কঠিন ব্যাকটেরিয়ার নাম জানতে পারবো আর জানতে পারবো রোগের পেছনে অতি প্রাকৃতের প্রকোপের কথা। আমরা এমন একজন শিল্পীকে নিয়ে কথা বলবো যিনি এঁকেছিলেন অনিয়ন্ত্রিত ভোগের করাল রূপ। যে যক্ষা হলে সে যে অসুস্থ অ্যাপিয়ারেন্স, আপনার যে চেহারাটা তৈরি হয়, অসুস্থ চেহারাটি, তাদের ধারণা ছিল যে সেটি খুবই অ্যাট্রাক্টিভ। গভীর রাতে এক কঙ্কালসার মূর্তি ভেসে বেড়াচ্ছে এক ময়লা লোকালয়ে। তার শরীরে শতচ্ছিন্ন এক হুডেড রোগ, আর তার পিঠে পাখনা। তার সবুজাভ ধূসর শীর্ণ হাত দিয়ে সে মফস্বলটির নদীতে কিছু একটা ছড়িয়ে দিচ্ছে। কঙ্কালসার মূর্তিটির উপস্থিতির মধ্যে ভয়াবহ কিছু একটা আছে যা বুকে কাঁপুনি ধরিয়ে দেয়। এই জলরঙটির নাম The Angel of Death. A winged skeletal creature drops some deadly substances into a river near a town. আর এই ছবিটি এঁকেছেন রিচার্ড টেনেন্ট কুপার। হ্যালো সবাই, আমার নাম ইজেল আর আমি ওয়াটার কালার পেইন্টিং করি। তো আমার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে আমি যেরকম আমার স্পিড পেইন্টিং এর ছবি দিই, আমার স্পিড পেইন্টিং এর ছবি দেওয়ার পাশাপাশি আমি অন্যান্য যারা হিস্টোরিক্যাল ফেমাস যারা আর্টিস্ট আছে তাদের নিয়েও মজার মজার ইনফরমেটিভ অনেক কন্টেন্ট বানাই। তাহলে আপনারা তাদের কাজ সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন। আর যারা যারা আমার পেইন্টিং কিনতে চান, আর্ট প্রিন্ট গুলো কিনতে চান, তারা হচ্ছে গিয়ে অনেক সুন্দর সুন্দর ক্যানভাসের উপর আর্ট প্রিন্ট কিনতে পারবেন। যেরকমের এই যে এখানে যে দেখতে পাচ্ছেন যে আমার পেইন্টিং করা, এবং আমার পেইন্টিংটা ক্যানভাসের উপরে হচ্ছে প্রিন্ট করা, এবং প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর, খুবই গ্লসি এবং খুবই ভাইব্রেন্ট একটা প্রিন্ট, এবং খুবই মজবুত একটা ক্যানভাস। ছোট একটা প্রিন্টের জন্য হচ্ছে গিয়ে আমাদেরকে একটা ইজেল ফ্রি দিবে। তো এরকম ভাবে যারা আমার করা সুন্দর সুন্দর পেইন্টিং এর সুন্দর সুন্দর প্রিন্ট কিনতে চান, তারা অবশ্যই আমার পেজ ইজেল এ মেসেজ পাঠাবেন, তাহলেই আপনারা অনেক সুন্দর সুন্দর পেইন্টিং পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। অমঙ্গলের আশঙ্কা জড়ানো এই পেইন্টিংটি আঁকা হয়েছে নীল, কালো, ধূসরাভ সবুজ জল রং দিয়ে। শুধু দূরে একটি বাড়িতে উজ্জ্বল কমলা রং দেখা যাচ্ছে। মনে হচ্ছে এখানে এমন একটি দৃশ্য উপস্থাপন করা হয়েছে যেখানে বাড়িঘরের ভিতরে থাকা মানুষগুলো জানেও না যে মৃত্যু তাদের জানালার বাইরে এসে ছড়িয়ে দিয়েছে মৃত্যু বীজ। তারা হয়তো নিজেদের মতো রাতের ডিনার সারছে, আর এদিকে নিঃশব্দে বয়ে বেড়াচ্ছে মৃত্যু। রিচার্ড টেনেন্ট কুপার ছিলেন একজন ব্রিটিশ শিল্পী, আর তিনি জন্মগ্রহণ করেছিলেন 1885 সালে। তিনি বেশিরভাগ সময় জল রং আর গোয়াশ মিডিয়ামে কাজ করতেন, আর তিনি প্রিন্টেড পোস্টার তৈরি করার জন্য লিথোগ্রাফি করতেন। লিথোগ্রাফি হচ্ছে পুরোনো দিনের প্লেনোগ্রাফিক প্রিন্টিং প্রক্রিয়া। আগে যখন প্রিন্টিং করা হতো তখন কাগজের উপর প্রিন্টিংয়ের বিষয়ের ব্লক তৈরি করে প্রেস করা হতো, অনেকটা শাড়িতে ব্লক ডিজাইন করার মতো। কিন্তু প্লেনোগ্রাফিক প্রিন্টিং প্রক্রিয়ায় প্রিন্টিং এরিয়া আর নন প্রিন্টিং এরিয়া দুটোই খোদাই করার পরিবর্তে সমতলে থাকতো। ঊনবিংশ শতাব্দীতে রঙিন পোস্টার ছাপানোর জন্য লিথোগ্রাফির প্রচুর ব্যবহার হতো। রিচার্ড টেনেন্ট কুপার লিথোগ্রাফি পোস্টারের কমিশন নিতেন
লন্ডন আন্ডারগ্রাউন্ড আর অটোমোবাইল কোম্পানির জন্য। পোস্টার কমিশনের কাজ করার মাধ্যমেই তিনি জীবিকা নির্বাহ করতেন। দ্য এঞ্জেল অফ ডেথ নামক পেইন্টিংটি তিনি এঁকেছেন 1912 সালে, আর পেইন্টিংটি ছিল টাইফয়েড অ্যাওয়ারনেস নিয়ে। টাইফয়েড হচ্ছে পানি দ্বারা সংক্রমিত হওয়া এক ধরনের জ্বর। এটি সংক্রমিত হয় সালমোনেলা এন্ট্রিকা সেরোভার টাইফি ব্যাকটেরিয়া দ্বারা। ধরা যাক, টাইফয়েডে আক্রান্ত কোনো ব্যক্তি একটি নদীতে তার বড় বাথরুম সারলেন। অন্য কোনো ব্যক্তি সেই একই নদী থেকে পানি সংগ্রহ করে সেই পানি শোধন করা ছাড়াই পান করলেন। আর যারা যারা সেই পানি পান করেছে তারা সবাই টাইফয়েডে আক্রান্ত হবে। টাইফয়েডে আক্রান্ত হওয়ার পর রোগীর প্রচণ্ড জ্বর আসবে, সাথে থাকবে মাথা ব্যথা, পেট ব্যথা, কষা, বমি, আর সাথে ত্বকের র্যাশ হতে পারে। আমাদের সময় টাইফয়েডের ব্যাপারে আমরা অনেক সচেতন। আমি ময়লা পানি খাইও না, আবার আমাদের কাছে অ্যান্টিবায়োটিকও আছে, ভ্যাকসিনও আছে। কিন্তু এত এত অ্যান্টিবায়োটিক আর ভ্যাকসিন আবিষ্কৃত হওয়ার পূর্বে টাইফয়েড মৃত্যুর কারণ ছিল। 1800 সালের দিকে ডাক্তাররা জোর করে জ্বর কমানোর জন্য রোগীদের বরফ শীতল পানিতে গোসল করাতেন। আফিম, কুইনাইন, টারপিন তেল, অর্থাৎ যেটা দিয়ে আমরা তেল রং করি, ইত্যাদি রোগীদের খাওয়ানো হতো। আর জোক দিয়ে রক্ত বের করানো তো ছিলই। 1838 সালে ডক্টর উইলিয়াম বার্ড আবিষ্কার করেন ময়লা পানি থেকে টাইফয়েড ছড়ায়, আর ওনার সময় থেকেই রোগীদের কোয়ারেন্টিনে রাখার নিয়ম শুরু হয়। কিন্তু টাইফয়েড সহ আরো অনেক রোগ সম্পর্কে মানুষের সচেতনতা অনেক কম ছিল, যেগুলো পোস্টার ছাপানো সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের মনে তৈরি করা হয়। এ সময়ের একজন ফার্মাসিউটিক্যাল উদ্যোক্তা আর সমাজসেবী ছিলেন স্যার হেনরি সলোমন ওয়েলকাম। তার কো-ফাউন্ড করা কোম্পানির নাম ছিল বারোজ ওয়েলকাম অ্যান্ড কোম্পানি, যেটির বর্তমান নাম হচ্ছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন। উনি মেডিকেল আর্টিফ্যাক্ট, পেইন্টিং, পোস্টার, লেখালেখি, স্টাডি, আবিষ্কার ইত্যাদি সংগ্রহ করতেন। তিনি সমাজ সেবার জন্য বিশাল পরিমাণে সম্পত্তি রেখে গিয়েছিলেন তার উইলে। তিনি রিচার্ড কুপারকে কমিশন করেন মেডিকেল হিস্ট্রি আর রোগ ব্যাধি নিয়ে পেইন্টিং করতে। সেই পেইন্টিংয়ের সংগ্রহ এর অংশ হচ্ছে এঞ্জেল অফ ডেথ পেইন্টিংটি। তিনি রোগ ব্যাধিকে রিপ্রেজেন্ট করেছেন অতি প্রাকৃত ভৌতিক সব সত্তা হিসাবে। যেমন টাইফয়েডকে তিনি পার্সোনিফাই করেছেন পাখনা ছড়ানো কঙ্কালসার এক সত্তা হিসাবে, যে পানির মধ্যে ছড়িয়ে দিচ্ছে রোগের বীজ। কারণ ময়লা পানি খেয়ে ফেলার কারণেই টাইফয়েড ছড়িয়ে থাকে। মনে আছে আমরা ছোটবেলায় পড়তাম যে কলেরার কারণ হিসাবে সবাই ভাবতো গ্রামে ওলা ওঠা এসেছে। মনে করুন টাইফয়েডের সংক্রমণকেই তিনি এঁকেছিলেন ওলা ওঠার মতো করে, যেন সবাই মনে রাখতে পারে যে কন্টামিনেটেড পানি থেকেই এই রোগ হয়। (1817) সাল থেকে সারা বিশ্বে কলেরার মোট 7টি অতিমারি অর্থাৎ প্যান্ডেমিক হয়েছে, আর তা শুরু হয়েছিল তৎকালীন ভারতীয় উপমহাদেশে।
একই পানির উৎস থেকে পানি সংগ্রহ করে রান্না, পান করা ইত্যাদি কাজে ব্যবহার করা হতো। আর সেই পানির উৎসতেই তাদের বড় বাথরুম করা হতো। তাই একবার কলেরার মড়ক শুরু করে শুরু হলে রাতারাতি মৃত্যুতে ধুয়ে যেত গ্রামান্তর। রাস্তায় রাস্তায় পড়ে থাকতো মৃতদেহ। গণকবরে পড়তো শত শত লাশ। গ্রামের পর গ্রাম খালি হয়ে যেত কলেরার করাল আগমনে। তো কলেরারও একটা জীবাণু রয়েছে, আর কলেরার জীবাণুর নাম ভিব্রিও কলেরাই। কলেরা হলে ধান ধোয়া পানির মতো পাতলা ডায়রিয়া হয়। সেই ডায়রিয়ার পাশাপাশি হয় বমি, চামড়া শুকিয়ে নীলচে হয়ে যাওয়া। আর কলেরার ট্রিটমেন্ট যদি আপনি সাথে সাথে না করান তাহলে আপনার মৃত্যু হতে বাধ্য। স্ট্যাটিস্টিক্সে বলছে যে 50% ক্ষেত্রে ট্রিটমেন্ট না করালে রোগীর মৃত্যু হতে পারে। রিচার্ড টেনেন্ট কুপারের এই পেইন্টিংয়ে আমরা দেখতে পাই একটু দূরে একটা কার্টে করে ডজন খানেক লাশ তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আর সামনের দিকে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে একদল লোক। এই মিছিলের একটু সামনের দিকে দেখতে পাই একজন প্রিস্ট বা পাদ্রী ক্রুশ উঠিয়ে সৃষ্টিকর্তাকে ডাকছেন। এই ছবিটিতে উনি কলেরাকে পার্সনিফাই করেননি, তবে মেডিকেল ইতিহাসের শিল্প সংগ্রহ হিসাবে উনি ওয়েলকাম কালেকশনের জন্য এই পেইন্টিংটি করেন। কিয়ারোস্কুরো কম্পোজিশনে করা এই পেইন্টিংয়ে তিনি ফিগারগুলোকে এঁকেছিলেন ছায়ার আড়ালে, ম্যাটে অন্ধকার রাতের প্রেক্ষাপটে। ছায়াচ্ছন্ন করে ফিগারগুলো আঁকার কারণে ছবিটার মাঝে বিপদাপন্ন আবহের গভীরতা বেড়ে গেছে অনেকখানি। এটি কিন্তু রেমব্রান্ডের ড্রামাটিক কিয়ারোস্কুরোর সম্পূর্ণ উল্টো, যেখানে দ্য নাইট ওয়াচের ফিগারগুলোকে ঝকঝক করে বেরিয়ে আসছিল ক্যানভাস থেকে। এই ছবির ফিগারগুলোকে অন্ধকারে ঢেকে না দিলে, এইভাবে আলো ছায়া ব্যবহার না করলে ছবিটাকে এতটা সিরিয়াস মনে হতো না। দূরের জানালায় আলো জ্বলতে দেখে আমরা বুঝতে পারছি এই দৃশ্যটিও ঘটছে রাতের বেলায়। আর মিডিয়াম জল রঙের পরিবর্তে সফট প্যাস্টেল চক ব্যবহার হয়েছে বলে মনে হচ্ছে। মৃত্যুকে গ্রিম রিপারের মতো করে তিনি এঁকেছেন টিউবারকিউলোসিস পেইন্টিংটিতে। ভিক্টোরিয়ান এরাতে কনসামশন শিক নামে একটা ব্যাপার ছিল। তো আমরা সবাই জানি যে টিউবারকিউলোসিসের বাংলা নাম হচ্ছে যক্ষ্মা। আগে বাংলায় একটা কথা ছিল, যক্ষ্মা হলে রক্ষা নাই। তবে এখন আর পরিস্থিতিটা এমন নয়। যক্ষ্মা হলে কাশ আর বুক ব্যথা হয়, আর সেই কাশ কখনো সারে না। কাশতে কাশতে এক পর্যায়ে কাশের সাথে রক্ত বের হতে থাকে। রোগীর ওজন হঠাৎ প্রচুর কমে যায়, ঠান্ডা ঘাম হয় আর গাল লালচে হয়ে চকচক করে। এই ওজন কমে যাবার কারণে যক্ষ্মাকে ভিক্টোরিয়ান সময়ে কনসামশন বলা হতো। কনসামশনের বাংলা অর্থ হচ্ছে ক্ষয় রোগ। ভিক্টোরিয়ানদের ধারণা ছিল যে যক্ষ্মা হলে সে যে অসুস্থ অ্যাপিয়ারেন্স, আপনার যে চেহারাটা তৈরি হয় অসুস্থ চেহারাটি, তাদের ধারণা ছিল যে সেটি খুবই অ্যাট্রাকটিভ, সেটি খুবই সুন্দর। আবার তারা উল্টোভাবে এটাও মনে করত
যে যক্ষ্মা শুধু সুন্দর মানুষদের হয়। মহিলারা এই সময়ে এমনভাবে মেকআপ করতেন যেন তাদের যক্ষ্মা রোগী বলে মনে হয়, অথচ এটি ছিল এমন একটি সময় যখন যক্ষ্মা হলে মৃত্যু ছিল অবধারিত। যক্ষ্মার ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আপনার সামনে যক্ষ্মা আক্রান্ত রোগী আপনার সামনে যক্ষ্মা আক্রান্ত রোগী হাঁচি কাশি দিলে অথবা তার ব্যবহৃত রুমাল ইত্যাদি ব্যবহার করলেও আপনার যক্ষ্মা হবে। 1850 সালের আগে অন্যান্য ট্রিটমেন্টের মতো যক্ষ্মার ট্রিটমেন্টও ছিল জোক আছে না, যে জোক চামড়ায় গেঁথে বসে রক্ত চুষে খায়, সেই জোক দিয়ে রক্ত বের করে আনা। 1940 সাল পর্যন্ত যক্ষ্মার ট্রিটমেন্ট হিসাবে রোগীদের খোলা বাতাসে এবং অনেক সময় তীব্র ঠান্ডার মধ্যেও দাঁড় করিয়ে রাখা হতো। তাদের ধারণা ছিল খোলা বাতাসে শ্বাস নিলে ব্যাকটেরিয়া মরে যাবে। তাছাড়া এই সময় তারা সার্জিক্যালি ফুসফুস কলাপসও করে দিতেন, তখন নাকি ফুসফুস ফুলে যাওয়া বন্ধ হয়ে লিজিয়নগুলো চলে যেত। বর্তমানে 4 রকম ওষুধ 6 থেকে 9 মাস খাওয়ার মাধ্যমে যক্ষ্মার ট্রিটমেন্ট করা হয়। টিউবারকিউলোসিস পেইন্টিংয়ে রিচার্ড টেনেন্ট কুপার যক্ষ্মার লক্ষণগুলো খুবই অ্যাট্রাকটিভ করে তুলে ধরেছেন। ফ্যাকাশে ত্বকের এক নারীর ফ্যাকাশে গালটি বসে গিয়েছে, তার ঠোঁট রক্তে লাল, আর গালেও দেখা যাচ্ছে লালচে আভা। তার শীর্ণ ডান হাতের দিকে খুব লক্ষ্য করে তাকালে দেখবেন সেখানে একটি সাদা রুমাল ধরা আছে। সে যে বিশাল বেলকনিতে রেস্ট নিচ্ছে, তার বাইরেই বিশাল সুইস কিংবা ইটালিয়ান ভ্যালি, চারদিকে সতেজ বাতাস, কিন্তু গ্রিম রিপারের হাতে ধরা রয়েছে একটি আওয়ার গ্লাস। এটা বোঝানোর জন্য যে এই সুন্দর পৃথিবীতে তার সময় প্রায় শেষ হয়ে এসেছে। তিনি পেইন্টিং করেছিলেন এসটিজি নিয়েও, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস। সিফিলিস একটি এসটিজি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এজন্য 1900 সালের দিকে যারা এই রোগে আক্রান্ত হতেন তারা খুবই লজ্জা অনুভব করতেন। অনেকের কাছেই এম্বারেসিং একটা ব্যাপার, কিন্তু বাঁচতে হলে জানতে হবে। তখনকার দিনের যৌনকর্মী এবং সিফিলিসের অন্যান্য রোগীদের সাথে সঙ্গমের মাধ্যমে এই রোগ হতো। তো যখন এই রোগ ধরা পড়তো তখন লোক লজ্জায় কেউ ডাক্তারের কাছে যেতে চাইতেন না। এ কারণে ঘরোয়া আনাড়ি চিকিৎসায় মারা যেতেন অনেকেই। সিফিলিসের সিমটমের 4টি স্টেজ থাকে: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং জন্মগতভাবেও সিফিলিস হতে পারে। তো বিখ্যাত কানাডিয়ান ফিজিশিয়ান স্যার উইলিয়াম অসলার সিফিলিসকে বলেছেন দ্য গ্রেট ইমিটেটর, অর্থাৎ মহা অনুকরণকারী। কারণ সিফিলিসের লক্ষণগুলো এমন কনফিউজিং যে শেষ স্টেজে গিয়ে অনেক দেরি হয়ে যাওয়ার আগ পর্যন্ত রোগী বুঝতে পারে না যে তার সিফিলিস হয়েছে। আক্রান্ত ব্যক্তির সিফিলিসের ঘা-এর সংস্পর্শে আসার 2 থেকে 6 সপ্তাহের মধ্যে সংস্পর্শের স্থানে 2-3 সেন্টিমিটারের মতো ঘা তৈরি হয়। প্রাথমিকভাবে এই ঘাটিতে কোনো ব্যথা বা চুলকানি থাকে না, কিন্তু পরবর্তীতে ক্ষততে টেন্ডারনেস থাকতে পারে। শার্প ক্ষতের মতো এই ঘা-এর দিকে তাকানো যায় না, তা দেখতে এত ভয়াবহ। এ কারণে আমি সিফিলিসের ঘায়ের ছবি দেব কিনা বুঝতে পারছি না।
জেনিটাল এরিয়া ছাড়াও শরীরের অন্যান্য স্থানেও এই ঘাগুলো হতে পারে। দ্বিতীয় স্টেজ শুরু হয় সংক্রমণের 4 থেকে 9 সপ্তাহের মধ্যে। এ সময় সারা শরীর ছোট অ্যালার্জির মতো লালচে ঘা থেকে শুরু করে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি বড় বড় ঘা আর ফ্লুইড ভরা পস্টিউলে ভরে যায়। আর এই পস্টিউলগুলো 100% ইনফেক্টেড থাকে। এর সংস্পর্শে আসলে আপনিও আক্রান্ত হয়ে যাবেন। স্যার উইলিয়াম অজলার একে গ্রেট ইমিটেটর বলেছেন, কারণ অনেকেই সেকেন্ডারি স্টেজের আগে প্রাথমিক স্টেজের লক্ষণগুলো নিজেদের শরীরে দেখতে পান না। তাই ঘা ছড়িয়ে যাবার আগ পর্যন্ত তারা জানতেও পারেন না যে তাদের কি হয়েছে। টারশিয়ারি আর লেটেন্ট স্টেজ প্রাইমারি আর সেকেন্ডারি স্টেজের 3 থেকে 15 বছর মাস না বছর আর 2 বছরের মধ্যে হয়ে থাকে। অর্থাৎ টারশিয়ারি স্টেজ যেটা হয় সেটা হচ্ছে প্রাথমিক স্টেজের 2 বছরের মধ্যে হয়, আর লেটেন্ট স্টেজ হচ্ছে সেকেন্ডারি স্টেজের 3 থেকে 15 বছরের মধ্যে হয়ে থাকে। মাঝখানে অনেক দিন বোঝা যায় না। এ কারণেও অনেকে ওই স্টেজে যাওয়ার আগে বুঝতে পারে না যে তারা ইনফেক্টেড। এজন্যই গ্রেট ইমিটেটর। ইনফেকশন এত খুবই দ্রুত চিকিৎসা না করা হলে সিফিলিস হয়ে মানুষ মারাও যায়। সিফিলিসকে রিপ্রেজেন্ট করা এই পেইন্টিংটিতে আমরা দেখতে পাই 3টি ফিগার। একজন বিব্রত কুঞ্চিত ব্যক্তি, একজন নুড নারী যে খুব সম্ভবত একজন যৌনকর্মী, তার বিলাসবহুল সবুজ রঙের অর্ধস্বচ্ছ ড্রেপের তলে লুকিয়ে রেখেছে সিফিলিস নামক একটি দানবকে, তার মুখ ভর্তি ঘা। এই বিলাসিতাপূর্ণ কামপূর্ণ মুখোশের আড়ালে লুকিয়ে আছে সিফিলিসের ঘা আর ক্ষয়ের ভয়াবহতা, যার দিকে টেবিলে বসে থাকা ব্যক্তি তাকাতে পর্যন্ত পারছেন না। সেই ভয়াবহতা এতই বীভৎস। লেপ্রসি আর কুষ্ঠ দেখতে সিফিলিসের মতো ভয়াবহ হলেও এর ছোঁয়াচে হওয়ার প্রবণতা একটু কম। তারপরও ছোঁয়াচেই, কিন্তু একটু কম ছোঁয়াচে। আক্রান্ত ব্যক্তির হাসি কাশি দেয়া বাতাসে অনেকদিন ধরে শ্বাস নিলে কুষ্ঠ সংক্রমিত হয়। কুষ্ঠরোগীর প্রতি মানুষের ঘৃণা আর ভয় খুবই এখনো কম নয়। লেপ্রসি নিয়ে করা রিচার্ড টেনেন্ট কুপারের এই পেইন্টিংটিতে আমরা দেখছি যে একজন ব্যক্তি কাপড় জড়িয়ে একা একা হেঁটে যাচ্ছে, আর ওই গ্রামের মানুষজন দল ধরে তাকে তীব্র ভয়ে এড়িয়ে চলছে। তার হাতে কুষ্ঠরোগীর জন্য নির্ধারিত একটি ঘণ্টা, সে ওটা বাজাতে বাজাতে যাচ্ছে যেন আগেভাগে সবাই তার থেকে দূরে সরে যেতে পারে। এছাড়াও তিনি মেডিকেল প্রসিডিউর যেমন ক্লোরোফর্ম, ব্রেস্ট ক্যান্সার সার্জারি ইত্যাদির রিপ্রেজেন্টেশন নিয়েও ছবি এঁকেছেন। 1900 থেকে 1912 সালের মধ্যে মানুষের সচেতনতা আগের থেকে বেশি ছিল, কিন্তু অনেক কিছু চিকিৎসা ছিল না। যেমন পেনিসিলিন আবিষ্কারের আগে সিফিলিসের কোনো সঠিক চিকিৎসা ছিল না, আর এখন তো সব রোগের আরো অনেক চিকিৎসা আবিষ্কৃত হয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে রিচার্ড টেনেন্ট কুপারের রঙের ব্যবহার খুব ভালো লেগেছে। উনি সব সময় রং ব্যবহার করেছেন যেন তাতে ব্ল্যান্ড সায়েন্টিফিক ডায়াগ্রামের মতো না মনে হয় ছবিগুলো, বরং সেগুলোকে অতি প্রাকৃত আর এমন মনে হয় যেন মানুষ আকর্ষিত হয়ে ছবিগুলো দেখতে আসে।
ক্লোরোফর্ম পেইন্টিংয়ে রোগীর অজ্ঞান অবস্থা বোঝানোর জন্য অগণিত বৃত্তাকার লাইনের সার্কুলার প্যাটার্নগুলো দর্শকদের সম্মোহিত করে। আপনিও যেন মাথা ঘুরে পড়ে যাবেন পেইন্টিংয়ের ভেতর। ডিপথেরিয়ার কারণে শ্বাস-প্রশ্বাসের সমস্যা, হরোস্কোপের ক্যান্সার সিম্বলের কাঁকড়াকে ব্রেস্ট ক্যান্সারের রিপ্রেজেন্টেশন হিসাবে ব্যবহার, সিফিলিসের বিশাল পরিমাণের সংক্রমণ, এই বিষয়গুলো রিচার্ড টেনেন্ট কুপার এমনভাবে এঁকেছেন, কনটেক্সট না জানা থাকলে মনে হবে কোনো ডার্ক ফ্যান্টাসি অথবা ভূতের বইয়ের ইলাস্ট্রেশন। রোগ ব্যাধি কি আসলেই আমাদের বাস্তব জীবনের ভয়ের বিষয় নয়? কেমন লাগলো আপনাদের রিচার্ড টেনেন্ট কুপারের আশ্চর্য ভয়াবহ শিল্পকর্মগুলো? আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আর আগামী সপ্তাহ পর্যন্ত বাই বাই।